ইমাজিন করুন ইন্ডিয়ান ওশানের উপরে একটা মিসাইল এমন এক কীর্তি করছে যেটা পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স স্টপ করতে পারবে না। মানে পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স এই মিসাইলটাকে আটকাতে পারবে না। কি এমন করছে ভারতীয় মিসাইল? ভারতীয় মিসাইলটা হাওয়ার মধ্যে সেপারেটেড হয়ে যাচ্ছে এবং একটা মিসাইল থেকে অনেকগুলো ওয়ারহেড বেরিয়ে আসছে, যেটা কিন্তু বিভিন্ন আলাদা আলাদা জায়গায় তাক করা, এবং তাই এই মিসাইলটার এগেনস্টে ডিফেন্ড করার মতো ক্যাপাবিলিটি পৃথিবীতে কারণ নেই। এবং এই স্প্লিট হওয়ার পরে মাল্টিপল ওয়ারহেড, যেমনটা আগেই বললাম, যেগুলো কিন্তু বিভিন্ন জায়গাকে, যেগুলো অনেক কিলোমিটার মানে 100 কিলোমিটার অ্যাপার্ট, সেগুলোকে টার্গেট করতে পারে, এবং যার জন্য টাইম খুব কম থাকে। একটা ব্যালিস্টিক মিসাইল জেনারেলি কি হয়, যে একটা ব্যালিস্টিক মিসাইল সেটা পৃথিবী থেকে ছাড়া হয় এবং তারপর সেটা স্পেসে যায়, স্পেস থেকে সেটা রিএন্টার করে এবং একটা ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি ধরে সেটা কিন্তু টার্গেটে হিট করে। যখন এইটা হয় তখন কিন্তু প্রতিপক্ষের কাছে যথেষ্ট সময় থাকে এগুলোকে ইন্টারসেপ্ট করার। কিন্তু একটা ব্যালিস্টিক মিসাইল আসছে এবং সেইটা তার ফাইনাল স্টেজে গিয়ে যদি স্প্লিট হয়ে যায়, 6-7 ভাগ হয়ে যায় এবং 6-7টা ভাগ অন্য অন্য জায়গায় সেগুলো টার্গেটেড হয়, তাহলে কিন্তু পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এর এগেনস্টে কাজ করে না। এমন এয়ার ডিফেন্স কিন্তু চায়না, আমেরিকা কারুর কাছে নেই। এই মিসাইলটার জন্য শিল্ড কিন্তু পৃথিবীতে কারুর কাছে নেই। এবং এই মিসাইলটার রেঞ্জ এতটাই যে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু এটা যে কোনো চাইনিজ শহর অব্দি পৌঁছতে পারে, পাকিস্তান পৌঁছতে পারে বলাই বাহুল্য। এবং এইটাকে কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল, কারণ এটা কিন্তু ইন্ডিয়ার যে কোনো একটা ট্রেনের মধ্যে ইনস্টল থাকতে পারে এবং সেখান থেকে এটা লঞ্চ হতে পারে, বা যে কোনো মুভিং ভেহিকেলে এটা থাকতে পারে, সেখান থেকে লঞ্চ হতে পারে। তাই এটাকে ট্র্যাক করাও অতটাই ডিফিকাল্ট। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, যে এই যে সিস্টেমটা, এই যে মিসাইল সিস্টেমটা, এটাকে কোনো দেশ চাইলেও টার্ন অফ করতে পারবে না, কারণ এতে যে পুরো টেকনোলজিটা ইউজ হয়েছে এটা কিন্তু ইন্ডিয়ান। এতে কোনো বিদেশি কোলাবোরেটর নেই এবং এটা অ্যাবসলিউটলি একটা ইন্ডিজিনিয়াস টেকনোলজি, যেটা কিন্তু ডেভেলপ করেছে ডিআরডিও ওভার 40 বছর ধরে। এবং তার জন্যই এটা কিন্তু ভারতের সব থেকে সভারিয়ান ওয়েপন বলা যায়, যেটা কিন্তু আমরা ভারতের এখন যে অস্ত্র ভারত তৈরি করছে তার মধ্যে অনেক জায়গাতেই দেখছি যে তাতে কিন্তু ইন্ডিজিনিয়াস টেকনোলজিতে ফোকাস করা হচ্ছে। এবং এটা করাই হচ্ছে এই জন্যে যে যখন এই মিসাইলটাকে ফায়ার করা হবে, যাতে কোনো রকম ফরেন হ্যান্ড এতে না থাকে, যাতে এটাকে ডিসেবল করা যায়, যাতে এটার সাথে কোনো রকম ট্যাম্পারিং করা যায়। এইটা কিন্তু ভারতকে একটা ম্যাসিভ অ্যাডভান্টেজ দেয়, বিকজ ইট ইজ অ্যাবসলিউটলি আ মেড ইন ইন্ডিয়া মিসাইল। এবং এখানে গল্পটা ইন্টারেস্টিং হয়ে পড়ে যে মিসাইল আজকের দিনে এত অ্যাডভান্স, সেইটা কিন্তু পৃথিবী কোনোদিনই চায়নি যে ভারত বানাক। বিশেষ করে যেসব শক্তিশালী দেশ ছিল তারা কিন্তু কোনোদিন চায়নি যে ভারতের হাতে এরকম একটা মিসাইল আসুক। তাই জন্য মিসাইলের যেরকম কম্পোনেন্ট লাগে, ধরুন হার্ডওয়্যার যেগুলো লাগে, জাইরোস্কোপ হোক বা কম্পোনেন্ট হোক, বিভিন্ন জিনিস, চিপ হোক, এরকম নানান সামগ্রী যেগুলো ভারতের দরকার ছিল এই মিসাইলটাকে বানানোর জন্য, সেটাকে কিন্তু দীর্ঘদিন ধরে ওয়েস্ট ভারতকে দিতে চায় না। এবং এই না বলা থেকেই জন্ম নিল এমন একটা আগুন, যেটা কিন্তু ভারতবর্ষে তারপরে আর কোনোদিন নেভেনি। এবং ভারতবর্ষ ওয়েস্ট এই সব ভারতবর্ষের জন্য যত রকম জটিলতা তৈরি করা যায়, কোনো রকম কম্পোনেন্ট ভারতকে সাপ্লাই না দেয়া, কোনো রকম ভারতকে হেল্প না করা, তার মধ্যেও কিন্তু এই মিসাইল 40 বছর ধরে অসংখ্য সায়েন্টিস্ট, বিশেষ করে এই ভিডিওতে 3 জনের কথা বলবো, তাদের বুকে কিন্তু একটা আগুন জ্বালিয়ে রেখেছিল যে ভারত মিসাইল টেকনোলজিতে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হবে। এবং সেই আগুন থেকেই তৈরি হয় ভারতের ব্যালিস্টিক সিরিজ, যেটা ফেমাসলি আমরা বলি দ্য অগ্নি সিরিজ। এটা কিন্তু ভারতের সেই আগুনের গল্প। এবং এই অগ্নির পুরো গল্পটা বুঝতে হলে যেটা সবসময় খুব দরকার পড়ে, যে আমাদের ইতিহাসে একটু ফিরে যেতে হবে। 1971 সাল ভারত ইস্ট পাকিস্তানে যুদ্ধ করছে। এমন সময় একটা আমেরিকান নিউক্লিয়ার ক্যারিয়ার, সেটা কিন্তু মালাক্কা স্ট্রেট ক্রস করে ভারতের বে অফ বেঙ্গলে চলে আসে। এবং ভারতের কাছে এইটাকে স্টপ করার কোনো জবাব ছিল না। মানে এত দূর থেকে একটা নিউক্লিয়ার ক্যারিয়ার আসছে, ভারতকে কিন্তু বসে দেখতে হতো। তার কাছে কোনো রকম শিল্ড ছিল না এইটুকুনি বলা যে প্লিজ আমার ব্যাপারে ইন্টারফেয়ার করো না, আমার জলে কিন্তু তোমার জাহাজ নিয়ে এসো না, এইটা বলার ক্ষমতা কিন্তু ভারতের ছিল না। এবং এখান থেকেই একজনের মাথায় একটা প্রশ্ন ওঠে যে কবে আমাদের এই ক্যাপাবিলিটি তৈরি হবে। এবং এই ভদ্রলোকের নাম ডক্টর APJ আব্দুল কালাম। এবং আব্দুল কালামের কিন্তু জীবনের এইটা মিশন হয়ে যায় যে ভারতকে মিসাইল টেকনোলজিতে সে শ্রেষ্ঠ করে তুলবে, এবং তাই জন্যই তাকে ভালোবেসে ডাকনাম দেওয়া হয় দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া।
আব্দুল কালাম কিন্তু এই অগ্নি সিরিজের প্রথম দিন থেকে আছেন এবং আব্দুল কালামের সময় ভারতে অনেকগুলো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ভারত নিজে স্যাটেলাইট তৈরি করে, যেটা কিন্তু পৃথিবীতে তার আগে মাত্র 6টা দেশ করেছিল, তো ভারত 7 নম্বরে নিজের নাম লেখায়। ভারত অ্যাটমকে স্প্লিট করে, তাতেও ভারত 6 নম্বরে আসে এবং তখন থেকেই প্রশ্নটা ছিল যে 6-7 কবে আমরা 1 নম্বরে যাব, এবং অগ্নি কিন্তু ভারতের জন্য সেই রাস্তাটাকে প্রশস্ত করে। 1983 সালে এপিজে আব্দুল কালামকে একটা চেষ্টা করতে দেওয়া হলো। 5টা মিসাইল টেস্ট করা হলো, যার দাম কিন্তু যে কোনো বিদেশি একটা ফাইটার জেট স্কোয়াড্রনের থেকে কম। এবং এই 5টার মধ্যে কিন্তু অগ্নি, নাগ, আকাশ এই সব রকম মিসাইল ছিল। এবং যেটা পশ্চিমী দেশগুলোর কাছে একটা চেঞ্জ, ওই যে বললাম যে একটা ফাইটার জেটের থেকে দাম কম, সেই চিল্লার পয়সায় মানে সেই কয়েকটা টাকায় কিন্তু ভারত এমন একটা অ্যাম্বিশিয়াস প্রজেক্ট তৈরি করলো যে ভারত লং রেঞ্জ মিসাইল সিস্টেম বানাতে পারে। কিন্তু প্রবলেম একটাই যে ভারত কিন্তু আগে কোনোদিন লং রেঞ্জ মিসাইল বানায়নি। আগে বলতে আমরা স্বাধীনতার পর বলছি, কারণ যদি আমরা মিসাইল টেকনোলজি বিশেষ করে রকেট টেকনোলজিতে ফিরে যাই তাহলে কিন্তু ভারতে সেটা খুব পুরনো। এবং তার শেষ এক্সাম্পল হচ্ছে টিপু সুলতানের রকেট, যেটা কিন্তু ব্রিটিশদের সাথে তিনি ইউজ করেন এবং ব্রিটিশরা তাই নিয়ে এতই মুগ্ধ হন যে পরে সেইটা থেকেই কিন্তু কনগ্রিভ রকেটের যে আইডিয়া সেইটা কিন্তু ব্রিটিশরা পায়। এবং এই কনগ্রিভ রকেটই কিন্তু বলা যায় দ্য ফাদার অফ মডার্ন মিসাইলস। যাই হোক, গল্পে ফিরে আসি যে ভারত আগে কোনোদিন লং রেঞ্জ মিসাইল বানায়নি, কিন্তু ভারত রকেট বানিয়েছিল এবং আব্দুল কালামের আন্ডারেই বানিয়েছিল। তিনি প্রজেক্ট ডিরেক্টর ছিলেন। আমাদের যে SLV প্রজেক্টটা, যেটা কিন্তু একটা রকেট যেটা স্পেসে গিয়ে একটা স্যাটেলাইট ছাড়তে পারে। এবং এই রকেট টেকনোলজিটা কিন্তু লং রেঞ্জ মিসাইল টেকনোলজির সাথে অনেকভাবে মিলে যায়। যেমন দুটোতেই সলিড ফুয়েলের প্রয়োজন পড়ে এবং সেম একটা থান্ডারিং ইঞ্জিন কিন্তু রকেট আর মিসাইল দুজনেরই দরকার হয়। তাই একটা পার্টে মানে প্রথম পার্টে কিন্তু মিসাইল আর রকেট টেকনোলজি খানিকটা সিমিলার এবং এইটা কিন্তু ভারতকে খুব হেল্প করে, কারণ ভারতের রকেটরিতে এক্সপিরিয়েন্স আগেই ছিল। তাই সারা পৃথিবী যখন ইন্ডিয়াকে কোনো রকম হেল্প করতে ডিনাই করে তখন ভারত সিদ্ধান্ত নেয় যে ভারত নিজেই এই মিসাইলটাকে বানাবে। এবং শুরুটা হলো এই যে SLV, এই যে রকেট ইন্ডিয়া ছিল সেইটা দিয়ে, এবং এটাকে একটা খুব বোরিং নাম দেয়া হলো টেকনোলজি ডেমনস্ট্রেটর বলে, যাতে পৃথিবীর নজর থেকে এটাকে আড়াল করা যায়। কারণ সবারই চিন্তা হয়ে যাবে যে হো ভারত কি করছে, ভারত কেন সভারিয়ান আর্মস তৈরি করবে, আমরা করব, ভারত কেন করবে। তো এই জিনিসটার থেকে বাঁচানোর জন্য কিন্তু এটাকে একটা খুব বোরিং নাম দেওয়া হয় এবং এটাকে একটা সায়েন্স এক্সপেরিমেন্ট হিসেবেই মূলত প্রেজেন্ট করা হয়। এই মুভটা ভারতকে কিছুটা সময় দেয় এবং সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভারত কিন্তু এনাফ সময় পায় এই অগ্নিকে ডেভেলপ করার জন্য। এবং এরপরেই সব থেকে মুশকিল পার্টটা তৈরি হয়, কারণ যখন একটা মিসাইলকে উপরে পাঠাতে হয় সেই টেকনোলজি কিন্তু ভারতের ছিল, যে একটা মিসাইলকে ফায়ার করা গেল যেটা উপরে যাবে। কিন্তু একটা ব্যালিস্টিক মিসাইল, যেমনটা আমি আগেই বললাম যে ব্যালিস্টিক মিসাইলের ট্র্যাজেক্টরি কেমন হয়, যেটাকে ল্যান্ড থেকে ফায়ার করা হলো এবং তারপর সেটা পৃথিবীর অ্যাটমসফিয়ার ছাড়িয়ে স্পেসে চলে গেল এবং তারপর সেটা আবার রিএন্টার করলো এবং রিএন্টার করে নিজের টার্গেট লক করে সেটাকে হিট করলো। এবং এই পৃথিবীতে রিএন্টার করার সময় কিন্তু এই মিসাইলটা জ্বলে যেতে পারে যদি টেকনোলজিটা ঠিকঠাক না হয়। কেন এমনটা হয়? কারণ যখন এইটা রিএন্টার করে পৃথিবীর অ্যাটমসফিয়ারে, তার এত স্পিড থাকে যে তার হাওয়া মানে যে হাওয়াটাকে পেনিট্রেট করে এই মিসাইলটা আসছে সেই হাওয়াটারই টেম্পারেচার 3000 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এবং সেটা কিন্তু প্রত্যেকটা মেটালকে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এবং যার জন্যই কিন্তু এইটা সব থেকে বড় চ্যালেঞ্জ। ওপরে পাঠানোটা চ্যালেঞ্জ না, বাট সেটা যখন রিএন্টার করবে অ্যাটমসফিয়ারে তাতে যদি একটুখানিও মিসক্যালকুলেশন হয় তাহলে আপনার এই ওয়েপনটা আপনারই মাথার উপর জ্বলে যাবে। তো এই রিএন্ট্রি, এই যে টেকনোলজিটা, এইটাই কিন্তু ভারতের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই জার্নিতে। এবং ঠিক এই টেকনোলজিটাই সারা পৃথিবী ভারতকে দিতে চাইছিল না। যে একটা রকেটে বসিয়ে একটা স্যাটেলাইট লঞ্চ করার টেকনোলজি কিন্তু অনেকেরই হতে পারে, কিন্তু এমন একটা মিসাইল তৈরি করা যেটা আবার রিএন্টার করবে এবং সেটা জ্বলে যাবে না এবং সেটা গিয়ে প্রিসাইসলি তার টার্গেটকে হিট করবে, এই টেকনোলজিটাই কিন্তু ভারতকে দিতে চাইছিল না পৃথিবী। এবং এটাই কিন্তু পৃথিবীর শীর্ষ দেশ আর মিড টায়ার লো টায়ার দেশের মধ্যে সেপারেশন। এবং এখানেই এই গল্পের হিরোর আবির্ভাব হয়, রাম নারায়ণ আগরওয়াল। তিনি কিন্তু এই প্রবলেমটাকে সলভ করেন। কালাম তিনি কিন্তু এই প্রজেক্টটার ভিশনারি ছিলেন, তার স্বপ্ন ছিল এই প্রজেক্টটা। কিন্তু এই রাম নারায়ণ আগরওয়াল তিনি কিন্তু এই গল্পটার অগ্নি সিরিজের হিরো।
রামনারায়ণ আগরওয়ালও কিন্তু এই অগ্নি প্রজেক্টের সাথে প্রথম দিন থেকে জড়িত। আর এই যে সব থেকে বড় প্রবলেমটা, যে রিএন্ট্রি প্রবলেমটা, তিনি কিন্তু একরকম কার্বন শিল্ড দিয়ে এটাকে সলভ করেন, যেটা যখন রিএন্টার করে সেটা কিন্তু পুড়ে যায় না, মিসাইলটায় আগুন ধরে যায় না, এবং সেটা কিন্তু প্রিসাইসলি নিজের টার্গেটে গিয়ে হিট করতে পারে। এবং যেদিন এই ক্যাপাবিলিটিটা ভারত তৈরি করে ফেললো, যে একটা লং রেঞ্জ মিসাইল যেটা স্পেসে গিয়ে আবার রিএন্টার করবে অ্যাটমসফিয়ারে এবং জ্বলে যাবে না এবং টার্গেটকে হিট করবে, সেদিন কিন্তু সারা পৃথিবীর ঘুম উড়ে গেল। তার কারণ সেদিন ভারত আর এমন দেশ রইল না যার কাছে কেবল রকেটরির এক্সপিরিয়েন্স আছে। ভারতের হাতে চলে এলো একটা খুব পাওয়ারফুল ডেটারেন্ট, যেটাকে কিন্তু সারা পৃথিবী ভয় করবে। এবং তারপর জার্মানি, আমেরিকা, ফ্রান্স সহ বিভিন্ন দেশ কম্পোনেন্টগুলো কিন্তু সাপ্লাই দেয়া বন্ধ করে দিল, যেটা আমি ভিডিওতে আগেই বলেছিলাম। কেউ জাইরোস্কোপ, কেউ কম্পোনেন্ট, কেউ এই সব জিনিস সরবরাহ করা বন্ধ করে দিল। এবং ভারতের ওপর চাপ এতটাই তৈরি হলো যে 90s-এর মাঝামাঝি কিন্তু ভারতকে এই প্রজেক্টটাকে শাটডাউন করে দিতে হয়। সারা পৃথিবীকে জানাতে হয় যে এই সায়েন্স এক্সপেরিমেন্ট আমরা আর করছি না, এবং ভারতকে কিন্তু অফিসিয়ালি পিছিয়ে আসতে হয় এই অগ্নি ডেভেলপ করার থেকে। তখনকার দিনে পৃথিবীর সেটাই নর্ম ছিল যে বড় দাদারা যা বলবে ছোট দেশরা শুনতে বাধ্য। ভারতের ক্ষেত্রেও অন্যথাটা হয় না। এবং সারা পৃথিবী যখন এই ফাইলটাকে ক্লোজ করে দেয় যে ভারত আর অগ্নি ডেভেলপ করছে না, তারা ভুলে গেছিল মিসাইলটার নাম কি। মিসাইলটার নামেই আগুন আছে, এবং এই আগুন নেভার মতো ছিল না। 1998 সালে মোড় ঘুরে গেল যখন ভারত নিজের নিউক্লিয়ার টেস্ট করল। যেটা দরকার ছিল সেটা হচ্ছে পলিটিক্যাল উইল, এবং এই পলিটিক্যাল উইল যখন অ্যালাইন করলো, তখন নিউক্লিয়ার টেস্ট হওয়ার পরে ভারতের ওপর স্যাংশন লাগানো হলো, কিন্তু তখনও ভারত আর ফ্লিঞ্চ করলো না। তখন কিন্তু ভারত আর মেনে নেয়ার খেলাটা খেললো না, এবং এই অগ্নি সিরিজ যেটা সাসপেন্ডেড ছিল সেটা আবার বাস্ক থেকে বেরিয়ে এলো। এবং তারপর পর ডেভেলপমেন্ট হতে শুরু করলো এই সিরিজে। অগ্নি 1, অগ্নি 2, অগ্নি 3, অগ্নি 4। ভারত কিন্তু বিদেশি শক্তিদের, বিশেষ করে ওয়েস্টার্ন শক্তিদের মুখের ওপরে না বলতে শিখলো এই নিউক্লিয়ার টেস্ট করার পরে। এবং এই প্রত্যেকটা সিরিজের সাথে 1, 2, 3, 4-এর সাথে অগ্নির যে রেঞ্জ সেটা বাড়তে থাকলো। 1000 কিলোমিটার থেকে 2000 কিলোমিটার থেকে 3000 থেকে 4000। এবং 2012 সালে যে অগ্নি 5 সিরিজ এলো, তার রেঞ্জ হয়ে দাঁড়ালো 5 থেকে 6000 কিলোমিটার, এমনকি লাইটার পেলোডের সাথে 8000 কিলোমিটার। এবং ভারত প্রথম ক্যাপাবিলিটি পেল যে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে ভারত চায়নার যে কোনো জায়গাতে, চায়নার যে কোনো শহরে নিজের দেশ থেকেই পৌঁছে যেতে পারে একটা বাটনের সাহায্যে। এবং শুধু রেঞ্জই না, এই অগ্নি সিরিজের জন্য ক্যানিস্টার ডিজাইন হলো এবং এটাকে কিন্তু পোর্টেবল করে ফেলা হলো। মানে এটা কিন্তু হুইল, ট্রাকে বা ইন্ডিয়ার যে হাজার হাজার কিলোমিটারের রেল নেটওয়ার্ক আছে, এটা যে কোনো রেলের মধ্যে ইনস্টল থাকতে পারে, এবং সেখান থেকে কিন্তু এটাকে লঞ্চ করা যেতে পারে। এবং যেটা আরও একটা ডিফাইনিং এজ দিল অগ্নিকে, যে মিসাইলকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, যে মিসাইলকে ট্র্যাকই করা যাচ্ছে না, সেই মিসাইলকে ইন্টারসেপ্ট করা হবে কি করে। এবং ইন্ডিয়ার এখানে সারা জীবনে যেমন একটা ফার্স্ট স্ট্রাইক পলিসি আছে, সেটা কিন্তু অগ্নির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, যে আমরা কাউকে প্রথমে হিট করব না, বাট কেউ যদি আমাদেরকে হিট করে তাহলে কিন্তু অগ্নিকে থামানো কারোর পক্ষে পসিবল হবে না। এবং যার জন্যই সেটা একটা সুইসাইড মিশন হবে। এবং এটাই হচ্ছে পাওয়ার, এটাই হচ্ছে ডেটারেন্স। এইটা মানে নয় যে আমি এত শক্তিশালী হব যে আমাকে কেউ কোনোদিন টাচ করতে পারবে না, আমাকে কেউ কোনোদিন অ্যাটাক করতে পারবে না। এটা কিন্তু ক্ষমতা না। ক্ষমতা হচ্ছে যে কেউ যদি আমাকে অ্যাটাক করে তাহলে সে জেনে শুনে অ্যাটাক করবে যে সে একটা সুইসাইড মিশনে এসছে, তাকে কিন্তু একটা হেভি প্রাইস দিতে হবে। এবং এটাই ডেটারেন্সের পুরো খেলা। আব্দুল কালাম এই যে প্রথম স্টেজটা, যে প্রথম সাকসেসটা, যে এই মিসাইলটা অ্যাটমসফিয়ারে রিএন্টার করছে এবং জ্বলে যাচ্ছে না, সেটা তিনি দেখে গেছিলেন। কিন্তু অগ্নি সিরিজের সব থেকে পোটেন্ট যে ওয়েপনটা, সেটা কিন্তু ফুলফিল করেছেন তারই হাত ধরে ইসরোতে জয়েন করা একজন ইঞ্জিনিয়ার, যিনি কিন্তু ভুল করে ইসরোতে জয়েন করে ফেলেছিলেন 1980s-এ, এমনটাই বলা হয়, কারণ তিনি সিভিল সার্ভেন্ট হতে চাইতেন, কিন্তু উল্টে তার পুরো জীবন মিসাইল নিয়ে কাজ করতে কেটে গেল। আমরা টেসি টমাসের কথা বলছি, যাকে আব্দুল কালাম নিজেই রিক্রুট করেছিলেন, এবং আব্দুল কালাম তার মধ্যে কিছু দেখতে পেয়েছিলেন এই যে পুরো অগ্নি প্রোগ্রামটা তার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হতে চলেছে, এবং হলো তেমনটাই। এবং অগ্নি 4 আর অগ্নি 5-কে লিড করেন টেসি টমাস। ভারতবর্ষ কিন্তু একজন মহিলার হাতে চাবিকাঠি দিয়ে দেয় ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের। এবং যখন এই চায়নার প্রত্যেকটা শহরকে হিট করার ক্যাপাবিলিটি ইন্ডিয়া তৈরি হলো, তখনও সেটাকে লিড করছিলেন এই টেসি টমাসই। এবং যে স্বপ্নটা কালাম দেখেছিলেন, তারপরে আগরওয়াল তার জন্য একটা দারুণ সিস্টেম বানিয়েছিলেন যাতে এই মিসাইলটা রিএন্টার করতে পারে,
তার ফাইনাল ফেজে কিন্তু টেস্ট এটাকে নিয়ে যান, যেখানে এই যে মিসাইলটা এটা রিচ চায়নার প্রত্যেকটা শহর অবধি হয়। কিন্তু খেলা এখনো বাকি ছিল। ভারতের লক্ষ্য ছিল এই মিসাইলটাকে এমন বানানো যেটাকে কেউ ক্যাচ করতে পারবে না, যেটাকে ইন্টারসেপ্ট করা ইম্পসিবল হবে। মার্চ 2024 সালে ফাইনালি ইন্ডিয়া আনভেল করলো দিব্যাস্ত্র, এবং এই দিব্যাস্ত্র একটা অদ্ভুত মিসাইল। এই দিব্যাস্ত্র যখন ফায়ার করা হয় সেইটা কিন্তু স্পেসে গিয়ে সেপারেটেড হয়ে যায়, এবং একটা মিসাইল থেকে বিভিন্ন রকম ওয়ারহেড বেরিয়ে আসে। এবং ভিডিও শুরুতেই যেমন বলেছি যে এই ওয়ারহেডগুলো অনেকগুলো শহরকে একসাথে টার্গেট করতে পারে, যেগুলো কিন্তু 100-200 মাইল একে অপরের থেকে আলাদা জায়গায় অবস্থিত। এবং যার জন্যই এটাকে স্টপ করার কোনো উপায় নেই, কারণ একটা এয়ার ডিফেন্স শিল্ড কিভাবে কাজ করে, যে আপনাকে একটা মিসাইল ছোড়া হলো, সেটা সেই মিসাইলটাতে লক করলো এবং সেটাকে একটা পারফেক্ট হিট করলো, করে সেটাকে আটকালো। কিন্তু একটা মিসাইল যদি 6টা ওয়ারহেড হয়ে যায় এবং হু করে আপনার 6 দিকে টার্গেট করতে থাকে, তাহলে আপনাকে প্রত্যেক 6টা মিসাইলকে একদম পারফেক্টলি শুট করে নামাতে হবে, যেটা ইম্পসিবল করা। মানে আমার এই গল্পটা বলতে গিয়ে মনে পড়ে যাচ্ছে যে আমরা সেই ছোটবেলা রামায়ণ মহাভারতে দেখতাম না, যে তীর ছোড়া হতো আর তারপর সেটা 6-7টা তীর হয়ে একটা জায়গায় গিয়ে পড়ছে। এই ব্যাপারটা কিন্তু অনেকটাই এরকম। এই যে আকাশে গিয়ে স্প্লিট হয়ে যাওয়া এবং স্প্লিট হয়ে 4-5টা ওয়ারহেড কি তারও বেশি ওয়ারহেড হয়ে বিভিন্ন জায়গায় হিট করা, এইটা কিন্তু অগ্নিকে ডেডলি বানিয়ে তুলল। এবং এইরকম মিসাইল যেটা স্প্লিট করতে পারে কিন্তু একমাত্র আছে ইউএসএ, চায়না, রাশিয়া, ইউকে, ফ্রান্স, সর্বশেষ নামটা হচ্ছে ভারত। এই যে 5-6টা দেশ, তার কাছেই কিন্তু এই এক্সক্লুসিভ টেকনোলজিটা আছে। আর এটার থেকে শিল্ড করার ক্ষমতা, মানে ভারতের অগ্নির থেকে শিল্ড করার ক্ষমতা কিন্তু কোনো দেশের নেই। এবং বলাই বাহুল্য, এই যে মিসাইল এটা কিন্তু ভারতকে সেই সব টপ দেশের সাথে সেই টেবিলেই বসার একটা চেয়ার প্রদান করলো। এবং যে দেশগুলো এককালে ভয়ানক রকম ষড়যন্ত্র করে ভয়ানক রকম চেষ্টা করেছিল ভারতকে যাতে আটকানো যায়, এই রকম একটা ক্যাপাবিলিটি তৈরি না যাতে ভারত করতে পারে, ভারত কিন্তু সেই আগুন নিভতে দেয়নি। এবং সেই আগুনের হাত ধরেই ভারত এই পৃথিবীর টপ টেবিলটায় নিজের জায়গা করে নিল। আব্দুল কালাম সেই দিনটা দেখার জন্য বেঁচেছিলেন। আব্দুল কালাম পড়াতে পড়াতে মারা যান। এর থেকে অনারেবল মৃত্যু তার মতো মানুষের জন্য আর কি বা হতে পারে। কিন্তু রামনারায়ণ আগরওয়াল বেঁচে ছিলেন ভারতের এই যে যখন এইটা স্প্লিট করতে শুরু করলো আকাশে, এই স্প্লিটিং ওয়ারহেড টেকনোলজিটা দেখার জন্য 2024 সালে। এবং এইটা দেখার পরে কয়েক মাস বাদেই 15ই আগস্ট ভারতের ইন্ডিপেন্ডেন্স ডে দিন রামনারায়ণ আগরওয়াল কিন্তু আমাদের ছেড়ে চলে যান। কিন্তু আব্দুল কালাম চলে গেলেও, রামনারায়ণ আগরওয়াল চলে গেলেও, তারা কিন্তু এইটা এনশিওর করে গেছেন যে ভারতের কাছে একটা রিয়েলিস্টিক ডেটারেন্স আছে। আর কোনোদিন কিন্তু কোনো নিউক্লিয়ার ক্যারিয়ার ভারতের বে অফ বেঙ্গল বা অ্যারাবিয়ান সিতে এত সহজে চলে আসতে পারবে না। এবং এরপর থেকে প্রত্যেকটা দেশকে ভারতের সাথে সিরিয়াস যুদ্ধ করার আগে কিন্তু অনেকবার ভাবতে হবে যে তাদেরকে এর জন্য কি প্রাইস দিতে হবে। ভারতবর্ষকে এত বড় একটা প্রোটেকশন ডেটারেন্ট দেওয়ার সাথে ভারতবর্ষকে পৃথিবীর শীর্ষ দেশগুলোর সাথে একটা টেবিলে জায়গাও করে দেয় এই অগ্নি মিশন, আর এর পেছনে থাকা ডিআরডিওর হাজারো কৃতি মানুষ। এবং গল্পটা শেষ করব এই বলে যে এই সব মিরাকেল ভারত করে কি করে। তাহলে আপনি গল্পের যে যারা হিরো হিরোইন তাদের নামগুলো লক্ষ্য করেননি। একজনের নাম ডক্টর এপিজে আব্দুল কালাম, একজন মুসলিম। একজনের নাম রামনারায়ণ আগরওয়াল, একজন হিন্দু। আর একজনের নাম টেসি টমাস, একজন খ্রিস্টান। অ্যান্ড দ্যাট ইজ ইন্ডিয়া, দ্যাট ইজ মেড ইন ইন্ডিয়া। এটাই ভারতের শক্তি, যে শক্তি কিন্তু পাকিস্তান আর বাংলাদেশের কোনোদিন হবে না। এবং এর থেকে বেটার ইন্ডিয়ান স্টোরি আর কি হতে পারে। একটা এমন মিসাইল যেটা পৃথিবীর সাধ্য নেই থামানো, একটা এমন মিসাইল যেটা কিন্তু পৃথিবীকে চমকে দিয়েছে এবং ভারতকে একটা শীর্ষ সারির ডিফেন্সে উন্নত দেশ তৈরি করেছে। এবং যে মিসাইলকে তৈরি করতে দীর্ঘ 40 বছরের লড়াই লেগেছে, এক জেনারেশনের পর আরেক জেনারেশন, যেটা দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে, ওয়েস্টার্ন ভুরুকুচকানি পেরিয়ে আজকে পৃথিবীর একটা শ্রেষ্ঠতম মিসাইল হয়েছে। তার পেছনে জাতি, ধর্ম, কাস্ট ভুলে ভারতবর্ষ, দ্য আইডেন্টিটি অফ বিইং অ্যান ইন্ডিয়ান, দ্য প্রাইড অফ বিইং অ্যান ইন্ডিয়ান, ভারতীয় হওয়ার গর্ব থেকে কিন্তু এই মিসাইলের জয়গাথা লেখা হয়েছে। এবং শেষ করার আগে বলবো যে এটা তো সবে শুরু। অগ্নি 5-এর যদি এই ক্যাপাবিলিটি হয়, তাহলে আপনি চিন্তা করুন পরবর্তীকালে এই অগ্নি সিরিজ কোথায় যাবে। ভারতীয় ডিফেন্সের এই অগ্নি মিসাইলটা নিয়ে আপনার কি মতামত আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আমি আবার হাজির হব জিও পলিটিক্সের অন্য কোনো এপিসোড নিয়ে আগামীকাল। নমস্কার।